একটি ছোট গ্রামের নাম ছিল মধুপুর। এই গ্রামের মানুষগুলো ছিল সাধারণ, অধিকাংশই চাষবাস করত আর বৃষ্টির উপর নির্ভর করে জীবিকা চালাইত। এই গ্রামে থাকত গোপাল নামের একজন চাষি। গোপাল ছিল খুব পরিশ্রমী আর সৎ, কিন্তু তার মনের ভিতরে ছিল একটা কষ্ট। সে প্রতিদিন নিজের ভাগ্যের ওপর দোষ দিত। আরে, কত খাটলাম, কিন্তু আমার ফসল কখনো সময় মতো পাকেন না। আর যখন ভালো ফসল হয় তখনই বৃষ্টি বা খরা এসে সব নষ্ট করে দেয়। ভগবান কি শুধু আমার সাথে খেলা করছেন? একদিন সকালবেলা গোপাল খেতে কাজ করতে গেল। তার জমি ছিল ছোট, কিন্তু পাশের চাষিদের ক্ষেতের সাথে লাগোয়া। গোপাল যখন খেতে গেল তখন দেখে অন্য কেউ এখনো কাজ শুরু করেনি। আরে, সবাই এখনো আসেনি, ওদের কিছু যায় আসে না। ঠিক আছে, ওদের জন্য আমি কিছু করতে পারবো না, নিজের কাজ তো শুরু করতে পারি। এভাবেই গোপাল কুদাল হাতে নিয়ে নিজের জমিতে খাটা শুরু করল। সকাল থেকে দুপুর হয়ে গেল, কিন্তু সময় কিভাবে কেটে গেল সে বুঝিতেও পারল না। ঠিক তখনই তার বউ পিঙ্কি খাবার নিয়ে খেতে এলো। শোনো, এসো, একটু খেয়ে নাও। আরে, দুপুর হয়ে গেল, খেয়ালই করিনি। ঠিক আছে, পিঙ্কি খাবার এনেছে, খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার কাজ শুরু করব। গোপাল গাছতলায় বসে খেতে লাগল। কি হলো জি? মনে হচ্ছে আজ খুব ক্লান্ত লাগছে। হ্যাঁ, আজ সকাল থেকে টানা খাটলাম, সকাল থেকে দুপুর হয়ে গেল, বুঝিতেও পারলাম না। তাহলে একটু বিশ্রাম নিলে না কেন? কি করব বলো, পাশের খেতে কেউ আসেনি। ভেবেছিলাম এখনো সকাল, তাই কাজ করে যাচ্ছিলাম। তুমি না এলে বুঝিতেও পারতাম না যে দুপুর হয়ে গেছে। কি আশ্চর্য, এখনো কেউ খেতে এলো না। ওদের কথা ছেড়ে দাও, ওরা যখন খুশি আসে, যখন খুশি যায়। আমি একাই কাজ করছি, কিন্তু জানি না কেন আমার এই আজব ভাগ্য সব সময় আমার খাটাখাটনির ফল নষ্ট হয়ে যায়। আপনি এত মন খারাপ করছেন কেন? আপনি তো পরিশ্রম করছেন। ভাগ্যকে দোষ দিয়ে কি হবে? আজ ভাগ্য আপনার সাথে নেই, কিন্তু কাল হয়তো আপনার পক্ষে থাকবে। হ্যাঁ পিঙ্কি, কিন্তু সেই কাল কবে আসবে? যখনই মনে করি এবার সব ঠিক হবে, তখনই নতুন বিপদ এসে দাঁড়িয়ে যায়। না না, নিরাশ হবেন না, নিজের কাজেই মন দিন। আমি নিশ্চিত একদিন আপনি নিজেই বলবেন, ভাগ্য আমার সাথে আছে। দেখা যাক পিঙ্কি, সেই সময় কবে আসে। তারপর পিঙ্কি গোপালকে খাওয়িয়ে চলে গেল, আর গোপাল আবার নিজের কাজে মন দিল। গোপাল খেতে কাজ করছিল। হঠাৎ তার পাশের জমির মালিক রতন খেতে এলো। গোপালকে কাজ করতে দেখে সে কথা শুরু করল। আরে গোপাল ভাই, কেমন আছো? মনে হচ্ছে আজ ভোর থেকেই কাজ করতে শুরু করেছো। ভোর কিসের রতন ভাই, এখন তো দুপুর গুড়িয়ে গেল। বড় কথা, তুমিই তো আজ দেরি করে এলে। হ্যাঁ ভাই, আজ একটু দেরি করে উঠেছিলাম, তাই দুপুরে খেয়ে তারপর খেতে এলাম। কিন্তু তোমাকে দেখছি একটা জিনিস আজীব লাগছে। খট্ট দেখে মনে হচ্ছে অনেকটা কাজ শেষ, কিন্তু তোমাকে দেখলে মনে হচ্ছে কাজ এখনো শুরুই হয়নি। না ভাই, এমন কিছু না, আসলে আমার ভাগ্য নিয়ে খুব চিন্তায় আছি। আরে গোপাল ভাই, আর কতদিন এইরকম ভাগ্যকে দোষ দেবে? আর কতদিন ভাগ্যর উপর ভরসা করে বসে থাকবে? না দিলে কি করব ভাই, তুমি তো জানো গত বছর বন্যায় সব নষ্ট হলো, তারপর খরা এলো, এবার আবার বাজারে ধান চালের দাম পড়ে গেল।
বলো তো এর মধ্যে আমার দোষটা কোথায়? ভাই, একটা কথা বলবো? আমাদের ক্ষেত তো একসাথে। তোমার জমিতে যা প্রবলেম আসে আমার জমিতেও আসে, কিন্তু আমি তো ভাগ্যকে দোষ দিচ্ছি না। হ্যাঁ, আমি মানি ভাগ্যর দরকার আছে, কিন্তু শুধু ভাগ্যর ধোলাই দিলে কিছু হয় না। একদিন না একদিন পরিশ্রমের ফল আসবেই। কখনো কখনো ভাগ্য বদলাতে গেলে মানুষকে নিজের জন্য নতুন পথ খুঁজতে হয়। মানে কি? আমি কিছু বুঝলাম না ভাই, একটু খোলসা করে বলো। শোনো ভাই, তুমি কৃষি ছাড়া আর কিছু করো? না ভাই, আমি তো শুধু খেতে চাষ করি। তাইলে প্রবলেম তো এখানেই। কৃষি করো, কিন্তু সাথে অন্য কোনো কাজ নেই। একটাই ভরসা, জমি। যদি ফসল নষ্ট হয় তাইলে আর কোনো রাস্তা থাকে না। তাইলে তুমি কি বলতে চাও? আমি বলতে চাই, জমির সাথে সাথে অন্য কাজও করতে হবে। ধরো, আমি চাষের সাথে দুটো গরু পুষেছি। গরু দুধ দেয়, আমি ওই দুধ বিক্রি করি, আর দুধ থেকে দই ঘি বানিয়ে বাজারে পাঠাই। এটাতে যদি খেতে ক্ষতি হয়ও, অন্য দিক থেকে আয় হয়ে যায়। তাইলে তুমি বলছো শুধু জমির উপর ভরসা করলে চলবে না? হ্যাঁ ভাই, এই যুগে শুধু ভাগ্য বা কৃষির ওপর ভরসা করলে চলবে না। অনেক পথ আছে, শুধু চেষ্টা করতে হবে। রতন আর গোপাল কথা বলতে বলতে খেতে কাজ চালাতেছিল। গোপাল ভাই, তুমি চিন্তা করো না। কাজ শেষ হলে আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। আমি তোমাকে এমন কিছু দেখাবো যেটা তোমার দুঃখ কষ্ট সব দূর করে দেবে। আমাকে বাড়ি নিয়ে যাবে? কি দেখাবে? এই মুহূর্তে বললে বিশ্বাস করবে না। আগে চাষের কাজ শেষ করি, তারপর তুমি নিজেই দেখে নাও। রতন ভাই তো চাষের মানুষ, আমার মতোই। ওর যদি কোনো পথ বের হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমাকেও উপকারে আসবে। ঠিক আছে, আগে ওর সাথে কাজ শেষ করি। তারপর গোপাল নিজের ক্ষেতের কাজ গুছিয়ে নিল। তারপর রতনের খেতে গিয়ে সে তাকে সাহায্য করল। রতন ভাই, আমি তোমার সাথে সাহায্য করি, তাহলে তোমার কাজও দ্রুত শেষ হবে। বাহ, সেটাই তো ভালো হলো ভাই। একসাথে করলে সব কাজ সহজ হয়। দুজনে মিলে কাজ শেষ করে রতনের বাড়ির দিকে হাঁটা দিয়ে গেল। দেখি তো রতন ভাই আসলে কি দেখাতে চায়। ওর কথা শুনে মনে হচ্ছে কোনো গোপন রহস্য আছে। কিছুক্ষণ পর তারা রতনের বাড়িতে পৌঁছে। বাইরে থেকে বাড়িটা সাধারণ চাষের মতোই লাগছিল, কিন্তু ভেতরে ঢুকে গোপাল চমকে গেল। আরে রতন ভাই, এ কেমন বাড়ি তোমার? বাইরে থেকে তো সাধারণ মনে হচ্ছিল, ভেতরে ঢুকে তো দেখলাম ব্যবসায়ের মতো সাজানো গোছানো। এই তো শুধু শুরু ভাই, তুমি আসলি জিনিসটা এখনো দেখোনি। এসো, আমি তোমাকে এক অদ্ভুত জিনিস দেখাই। এই কথা বলে রতন একটা ঘরে ঢুকে গেল এবং এক বড় বস্তা নিয়ে ফিরে আসলো। রতন ভাই, এই বস্তায় কি আছে? এমন কিছু যেটা তোমার সব সমস্যার সমাধান করতে পারে। রতন বস্তা খুলে দেখা দিল, ভেতরে অনেক চাল। এই তো সাধারণ চাল, এই আবার কিভাবে সমস্যার সমাধান করবে? না ভাই, এগুলো সাধারণ চাল নয়, এগুলো আমি চীন দেশ থেকে এনেছি। চীন থেকে চাল? কেন, ওইগুলোতে এমন কি আছে? শুনো, এগুলো কিন্তু সাধারণ চাল নয়। এই চাল আসলে তৈরি করা, চাষ করা নয়। দেখতে আসলি চালের মতো, কিন্তু আসলে কৃত্রিম।
কি বলছো রতন ভাই? চালও নাকি কৃত্রিম হতে পারে? হ্যাঁ ভাই, এই চাল সাধারণ নয়। আমি শুনেছি বিদেশে এই চালের ডিমান্ড খুব বেশি। আমি এক ব্যবসায়ীর কাছ থেকে খবর পাইছি, তারপর অনেক কষ্ট করে এগুলো নিয়ে এসেছি। কিন্তু ভাই, এটাতে কি মানুষ খেতে পারবে? অবশ্যই পারবে। তুমি চাইলেও বুঝতে পারবে না যে এগুলো নকল চাল। স্বাদে গন্ধে আসলি চালের মতোই। এটা কি ঠিক হচ্ছে? মানুষকে প্রতারণা করা হচ্ছে না তো? না ভাই, প্রতারণা কেন হবে? এই চাল খেয়ে কারো কোনো ক্ষতি হয় না, বরং এটাতে আমি লাভ করি আর গ্রামের মানুষ সস্তায় চাল পায়। গোপাল কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, কিন্তু রতন ভাই, তুমি যদি এভাবে ব্যবসা করো, কোনোদিন ধরা পড়ে গেলে বিপদ হতে পারে। তুমি বেশি চিন্তা করো না গোপাল, আমি সব ব্যবস্থা করে রেখেছি। আর দেখো, তোমাকে আমি এই কথা বলছি কারণ তুমি আমার ভাইয়ের মতো। চাইলে তুমিও আমার সাথে এই ব্যবসায় যোগ দিতে পারো। এই কি করব আমি? একদিকে দারিদ্র্য, অন্যদিকে রাতান ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে সত্যিই টাকা হবে, কিন্তু এটা ঠিক কি ভুল? গোপাল ভাবতে ভাবতে বাড়ি ফিরে গেল। তার ভেতরে একটা যুদ্ধ শুরু হলো, একদিকে লোভ, অন্যদিকে ভয় আর নীতি। আমি কি রতন ভাইয়ের ব্যবসায় নামবো? যদি সত্যিই লাভ হয় তাহলে দারিদ্র্য থেকে মুক্তি পেতে পারবো, কিন্তু যদি কোনোদিন ধরা পড়ে যায় তাহলে কি হবে? সমাজে মুখ দেখানো যাবে না। কালকে সকালে রতন ভাইয়ের কাছে যাব। গোপাল পরদিন সকালে রতনের সাথে দেখা করল। রতন ভাই, আমি ভেবে দেখেছি, আমি তোমাকে সাথে ব্যবসা করব না। তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ, ভয় পাচ্ছি। আর আমি প্রতারণার পথে যেতে চাই না। আমি যতই গরিব হই না কেন, সৎভাবে খেয়ে বাঁচব। মিথ্যা পথে সুখ নেই। রতন কিছুক্ষণ চুপ করে থাকল। তুমি ঠিক বলছো গোপাল। সত্যি কথা বলতে কি, আমিও মাঝে মাঝে এই ব্যবসা নিয়ে দুশ্চিন্তা করি, কিন্তু লোভে পড়েই শুরু করেছিলাম। তাই ভাই, এখনো সময় আছে। তুমি চাইলে এই ব্যবসা বন্ধ করে আবার খেতে মন দাও। সৎ পথে যে টাকা আসে সেটা কমও হলে শান্তি। তুমি আমার চোখ খুলে দিলে গোপাল। আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকেই এই ব্যবসা বন্ধ করব, আবার নতুন করে শুরু করব, খেতে মন দেব। এই তো আমার ভাই, চল আমরা দুজনে মিলে আবার নতুনভাবে খেতে চাষ শুরু করি। সৎ পথে যা আসে তাই নিয়ে সুখে থাকব। দুজনে হাসি মুখে মাঠের দিকে রওনা দিল। গোপাল ভাই, আমি ভেবেছিলাম শর্টকাট পথে ধনী হব, কিন্তু বুঝলাম শর্টকাট পথে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। হ্যাঁ ভাই, শর্টকাটে টাকা হয়তো আসে, কিন্তু শান্তি আসে না। তুমি যে সৎপথে ফিরে রাজি হয়েছ, সেটাই আসল জয়। আজ থেকে আমি আর কোনো শর্টকাট পথে যাব না। গোপাল আমার চোখ খুলে দিয়েছে। আমরা দুজনে মিলে গ্রামের জন্যও কাজ করব। হ্যাঁ ভাই, শুধু নিজেদের জন্য নয়, গ্রামের উন্নয়নের জন্যও কাজ করব, যাতে আমাদের ভুল থেকে অন্যরা শিক্ষা নিতে পারে। এরপর তারা খেতে চাষ করতে লাগলো। ফলন ভালো হলো। অসৎ পথে পাওয়া টাকা সাময়িক আনন্দ দেয়, কিন্তু সৎ পথে অর্জিত টাকা চিরস্থায়ী শান্তি আর সম্মান আনে। যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটা পুরো দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আরও মজার মজার কার্টুন ভিডিও দেখতে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করো।